তার প্রত্নতাত্ত্বিক ইতিহাস, আজকে লেকচার 14, সহায়ক গ্রন্থাবলী, জেনারেল বায়োলজি, ইভলিউশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্যালিওন্টোলজি, ডক্টর বি.এস. তোমার অ্যান্ড ডক্টর এস.পি. সিং, রাস্তগী পাবলিকেশনস, মিরাট, ইন্ডিয়া। এছাড়াও বাংলা বই কে.এম. আওরঙ্গজেব স্যারের বই, এ.কে.এম. আল আবদুল্লাহ স্যারদের বই এবং উইকিপিডিয়া, দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়া। ঘোড়ার প্রত্নতাত্ত্বিক ইতিহাস বা প্যালিওন্টোলজিক্যাল হিস্টোরি অফ হর্স। বিবর্তনের ইতিহাস নির্দেশ দেয় আদিম অনুন্নত প্রাণী হতে বিবর্তনের মাধ্যমে আজকের সমস্ত আধুনিক প্রাণীর উদ্ভব ঘটেছে। চারণ স্বভাব, সাভানা ও সমতল ভূমিতে জীবন ধারণ এবং পালবদ্ধ বসবাসের জন্য অধিক সংখ্যক ঘোড়া জীবাশ্মে পরিণত হতে পেরেছিল। এ কারণেই ঘোড়ার বিবর্তনের ন্যায় এত সুন্দর নিদর্শন অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা যায় না। ঘোড়ার জীবাশ্ম নিদর্শন সম্পূর্ণ ও সুস্পষ্ট। ঘোড়া, যার জেনাস হচ্ছে ইকিউস, কিংডম অ্যানিমালিয়া, ফাইলাম কর্ডাটা, ক্লাস ম্যামালিয়া, অর্ডার পেরিসোডাক্টাইলা, ফ্যামিলি ইকিউডি, ট্রাইব ইকিউনি। জেনাস ইকিউস, ইকিউস ফেরাস, কি Equus ferus includes Equus ferus caballus and Equus ferus brezolatski. Equus ferus caballus it is a domestic horse, আর এটি হচ্ছে Equus ferus brezolatski এটি হচ্ছে wild horse. এগুলো মূলত ইউরেশিয়া, ইউরোপ, এশিয়া এতে বিস্তৃত। তো আজকের দিনের ইকিউস এর তোমরা দেখতে পাচ্ছ, আজকের দিনের ইকিউস ফেরাস দুটি সাবজেনাস, একটি ইকিউস ফেরাস ক্যাবালাস এবং আরেকটি হচ্ছে ইকিউস ফেরাস প্রেজোলাসকি। আধুনিক ঘোড়ার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন হর্স। তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আধুনিক ঘোড়া। আধুনিক ঘোড়া তার কাঁধ পর্যন্ত 6.5 ফিট উঁচু বা উচ্চতা। তার এটা ফোর আর্ম অর্থাৎ অগ্রপদ এবং পশ্চাৎপদ অনেক বেশি লম্বা হয়ে গেছে এবং নতুন একটি বোন, ক্যানন বোন, এই ক্যানন বোনের উপস্থিতি আসছে। আমরা পরবর্তীতে ক্যানন বোনের গঠন দেখব। তো তার করটি অনেক লম্বা হয়ে গেছে, এই অংশটিকে বলে মাজেল। এটি ফোরহেড, এটি চিন, গ্রুভ, এলবো বা কনুই, এটা হচ্ছে নি বা হাঁটু, আর এটা হচ্ছে ওয়ান টোড অ্যানিমেল অর্থাৎ এক খুর বিশিষ্ট এবং খুরের চারিদিকে এই টোর চারিদিকে এটা খুরের উপস্থিতি আছে। আমরা এটি তার ফোর আর্ম বা অগ্রপদের গঠন দেখতে পাচ্ছি, অনেক বেশি লম্বা হয়ে গেছে। এখানে এটি হচ্ছে হিউমেরাস, রেডিয়াস এবং আলনা ফিউজড হয়ে গেছে, একীভূত হয়ে গেছে। এটি হচ্ছে ক্যানন বোন। ক্যানন বোন হচ্ছে এই 5 ডিজিটের থার্ড যে ডিজিট অর্থাৎ মধ্য যে মেটা কার্পাল, হাতের ক্ষেত্রে কিংবা পায়ের ক্ষেত্রে মেটাটার্সাল, এই মেটাটার্সাল যেহেতু এই অ্যানিমেল গুলো একটি টোর উপরে অর্থাৎ একটি আঙ্গুলের উপরে তার শরীরের ভার বহন করছে, এই কারণে এই মেটা কার্পাল কিংবা মেটাটার্সাল অনেক বেশি পুরু হয়ে, অনেক বেশি শক্তিশালী হয়ে এই ক্যানন বোন গঠন করে। এই ক্যানন বোন গঠন করার ফলে তার এই বাহু বা তার এই পদ, ফোর আর্ম এবং হিন্ড আর্ম বা ফোর ফুট অ্যান্ড হিন্ড ফুট বা অগ্রপদ এবং পশ্চাৎপদ অনেক বেশি লম্বা হয়ে যায়। তো যাই হোক, এরকম বেশ কিছু তার আধুনিক ঘোড়ার বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। মাথা, গ্রীবা ও দেহ মসৃণ ভাবে গোলাকার, ফলে বাতাসের ঘর্ষণ রোধ করে দ্রুত বেগে দৌড়ানোর উপযোগী। করটি বড় ও সুগঠিত এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, দৃষ্টি, শ্রবণ ও ঘ্রাণ শক্তি প্রবল। 5 বছরের ঘোড়ার 36 থেকে 44টি দাঁত থাকে। প্রতি চোয়ালের অর্ধাংশে 3টি করে কর্তন দাঁত বা ইনসিজর, এর পরবর্তীতে একটি স্পেস থাকে, এটাকে বলা হয় ইন্টারডেন্টাল ফাঁকা স্থান বা ইন্টারডেন্টাল স্পেস। এরপরে 3টি অগ্রপেশন বা প্রিমোলার ও 3টি পেশন। কোন কোন ঘোড়ায় ছেদন দাঁত বা ক্যানাইন টিথ থাকে ও উলফ দাঁত। উলফ দাঁত হচ্ছে অনেক প্রিমোলার দাঁত যদি রিডিউসড হয়ে যায়, সংক্ষিপ্ত হয়ে যায়, তখন সেটাকে বলা হয় উলফ দাঁত। দাঁতসমূহ ঘাস খাওয়ার উপযোগী, দ্যাট মিনস গ্রেজিং টাইপ। অর্থাৎ মূলত আধুনিক যে ঘোড়া, মডার্ন হর্স, এটি
গ্রেজিং টাইপ। পা লম্বা এবং আঙ্গুলি গ্রেড, আমরা যেটা বললাম ওয়ান টোড অ্যান্ড হুফড, থার্ড ডিজিট বিকশিত, এর মেটাকার্পাল বা মেটাটার্সাল সুগঠিত ও দীর্ঘ হয়ে ক্যানন বোন, যেটা আমরা বললাম ক্যানন বোনে পরিণত। সেকেন্ড ও ফোর্থ ডিজিট এর মেটাপোডিয়াল ক্ষুদ্র অস্থিচক্লার স্প্লিন্ট বোনে পরিণত হয়। কাঁধ পর্যন্ত উচ্চতা 6 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ এই পর্যন্ত উচ্চতা 6 ফিট 4 ইঞ্চি এবং ওজন প্রায় 2500 পাউন্ড বা 2400 পাউন্ড। তো এই হচ্ছে আজকের আধুনিক ঘোড়ার বৈশিষ্ট্য, যেটাতে আমরা দেখতে পাচ্ছি ক্যানন বোনের একটি বিশেষ বোনের উপস্থিতি আমরা দেখতে পেলাম। এটা ওয়ান টোড, অর্থাৎ একটিমাত্র আঙ্গুলের উপরে, এই দেখো একটিমাত্র আঙ্গুলের উপরেই এনিমেলটা ভার বহন করে এবং এই এক খুর বিশিষ্ট এনিমেল। তো এই হচ্ছে আধুনিক ঘোড়ার বা ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন হর্স। ঘোড়ার বিবর্তনিক পরিবর্তন বা ইভলিউশনারি চেঞ্জেস অফ হর্স। হর্সের পূর্বপুরুষ ছিল এখন থেকে 55 মিলিয়ন বছর পূর্বে, অর্থাৎ প্রায় 5.5 কোটি 6 কোটি বছর পূর্বে ইওসিন যুগে ইওহিপ্পাস এরকম 12 ইঞ্চি উচ্চতার একটি বিড়াল সদৃশ্য এনিমেল ইওহিপ্পাস থেকে আজকের 6.5 ফিট উচ্চতার বা তারও বেশি উচ্চতার ইকিউসের উদ্ভব। ফলে তোমরা দেখতেই পাচ্ছ এই ইওহিপ্পাস থেকে মেজোহিপ্পাস থেকে মেরিচিপ্পাস থেকে প্লায়োহিপ্পাস এবং আজকের ইকিউস। যদি এটি প্রধান ধারা, বেশ কিছু পার্শ্ব ধারাও আছে। তো যাই হোক, মূলত ছোট একটি এনিমেল থেকে আজকে বড় একটি এনিমেলের উদ্ভব, সাথে সাথে তার বেশ কিছু পরিবর্তন হয়। যেমন ইওহিপ্পাসের ক্ষেত্রে তার অগ্রপথে থাকে 4টি ডিজিট, এই ডিজিট পরবর্তীতে আস্তে আস্তে তিনটি থেকে আজকে একটি ডিজিটে পরিণত হয়ে গেছে, ফলে ফোর্থ টো থেকে ওয়ান টোড এনিমেলে পরিণত হচ্ছে। এর সাথে সাথে তার দাঁতেরও মধ্যে পরিবর্তন হচ্ছে। যেমন তার দাঁত আদিম অবস্থায় পূর্বপুরুষের ছিল ব্রাউজিং টিথ, যেখানে তার ক্রাউন বা মুকুট ছিল লো, কিন্তু তার এবং কোনো সিমেন্টের স্তরণ ছিল না। কিন্তু আজকে যে ঘোড়ার উপস্থিতি আমরা ঘোড়া দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে গ্রেজিং টাইপ বা গ্রেজিং টিথ, অর্থাৎ এর মধ্যে হাই ক্রাউন অর্থাৎ উঁচু তার মুকুট এবং সিমেন্টাম অর্থাৎ সিমেন্টের স্তরণ দেখতে পাচ্ছি। ফলে সে গ্রেজার টাইপের, অর্থাৎ চিবানোর উপযোগী পেশনের উপযোগী একটি অবস্থায় পরিণত হচ্ছে। ফলে তার দাঁতের মধ্যে পরিবর্তন হচ্ছে, তার ব্রাউজিং টিথ থেকে আজকে সে গ্রেজিং টিতে তার দাঁতের রূপান্তর হচ্ছে। সাথে সাথে তার স্কাল বা করটিরও পরিবর্তন হচ্ছে। ইওহিপ্পাস অবস্থায় তার করটির আকার ছিল অনেক ছোট, আস্তে আস্তে আজকে যে ঘোড়ার আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি ইকিউস, এই ইকিউসের করটি অনেক বড়, এর বুদ্ধিমত্তাও অনেক বেড়ে গেছে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে পড়েছে। তার ইওহিপ্পাস অবস্থায় তার ব্যাক বা পিছনটা ছিল অনেক বেশি নাজুক, অনেক বেশি দুর্বল, অনেক বেশি বাঁকা, কিন্তু আজকে ইকিউসের যে ব্যাক সাইড বা পিছনটা অনেক বেশি শক্ত, অনেক বেশি আর্জড এবং অনেক বেশি সোজা। তো যাই হোক, এগুলো সবগুলোই হচ্ছে তার ইভলিউশনারি চেঞ্জেস। দেহ আকার এবং আয়তনে বৃদ্ধি পেয়েছে, মস্তিষ্কের আকার ও জটিলতা বৃদ্ধি পেয়েছে, পদের দীর্ঘতা লাভ হয়েছে। আলনা, অগ্রপদে আমরা জানি আলনা রেডিয়াসের সাথে এবং ফিবুলা তোমার হচ্ছে টিবিয়ার সাথে এর ক্রমহ্রাস ঘটেছে, ফিবুলার ক্রমহ্রাস ঘটেছে এবং আলনা রেডিয়াসের সাথে ফিউজড হয়ে গেছে। ফলে তার বাড়তি কোনো বোন একটি বোনেই পরিণত হয়ে গেছে। এবং ক্যানন বোন আমরা দেখতে পেয়েছি, মেটাকার্পাল এবং মেটাটার্সাল পরবর্তীতে ক্যানন বোনে গঠন তৈরি করেছে। আঙ্গুলের সংখ্যা হ্রাস পেয়েছে, প্ল্যান্টিগ্রেড থেকে ডিজিট আঙ্গুলি গ্রেড অবস্থায় উন্নীত হয়েছে, খুরের উৎকর্ষ সাধন হয়েছে, গলা ও মাথার বিস্তৃতি লাভ করেছে, কর্তন দাঁত প্রশস্ত হয়েছে, দেহের পিছনের অংশ শক্ত এবং সোজা হয়েছে, চর্বণ দাঁত পেশন দাঁতে অর্থাৎ প্রিমোলার টিথ মোলার টিতে পরিণত হয়েছে। দ্যাট মিনস ব্রাউজিং টাইপ থেকে গ্রেজিং টাইপে উন্নীত হয়েছে। তো এগুলো সবগুলোই হচ্ছে ইভলিউশনারি চেঞ্জেস অফ হর্স। ঘোড়ার উৎপত্তি স্থল বা প্লেস অফ অরিজিন অফ হর্স। ওল্ড ওয়ার্ল্ড এর
অর্থাৎ ইউরোপের লন্ডন ক্লেতে ইওসিন যুগে অর্থাৎ এখন থেকে প্রায় 5.5 কোটি বছর আগে হাইরাকোথেরিয়াম নামক এই আদিম ঘোড়ার জীবাশ্ম পাওয়া গেছে। ঠিক একই সময়ে উত্তর আমেরিকায় ইওহিপ্পাস নামক এই আদিম ঘোড়ার জীবাশ্ম পাওয়া গেছে। তো এই দুটার মধ্যে দেখা যাচ্ছে যে হাইরাকোথেরিয়ামের প্রিমোলার এই দাঁতগুলো এই প্রিমোলার দাঁতগুলো কম্পারেটিভলি ইওহিপ্পাসের থেকে সরল প্রকৃতির এবং বিশেষ করে তার এটি হচ্ছে দ্বিতীয় প্রিমোলার, যেটা আমি মার্ক করেছি। এই দ্বিতীয় প্রিমোলারটি মানে ইওহিপ্পাসের থেকে বেশি সরল হওয়ার কারণে হাইরাকোথেরিয়ামকে অপেক্ষাকৃত আদিম প্রকৃতির ধরা হয়। ইওসিন থেকে প্লিস্টোসিন পর্যন্ত ইউরোপ ও এশিয়া মহাদেশে ঘোড়ার অস্তিত্ব ছিল, কিন্তু তাদের বিস্তার উত্তর আমেরিকার মতো ধারাবাহিকভাবে ছিল না। অর্থাৎ উত্তর আমেরিকাতে এই ইকুইসের অর্থাৎ এই ঘোড়ার পূর্বপুরুষের যে বিস্তারটা এটা ছিল একদম ধারাবাহিক, কন্টিনিউয়াস। আর ইউরোপ এবং এশিয়া মহাদেশ, দ্যাট মিনস ওল্ড ওয়ার্ল্ডে, ইউরেশিয়ায় এই ঘোড়ার অস্তিত্বের মধ্যে ধারাবাহিকতা ছিল না। সে কারণে উত্তর আমেরিকাকে ঘোড়ার উৎপত্তি স্থল ধরা হয়। উত্তর আমেরিকা থেকে প্লায়োসিন যুগের শেষ দিকে অর্থাৎ লেট প্লায়োসিনে এশিয়া ও আফ্রিকায় পরিযান ঘটিয়ে তারা পুরাতন পৃথিবীর ঘোড়া হিসেবে আজও বেঁচে আছে। প্লিস্টোসিন যুগে উত্তর আমেরিকার ঘোড়াগুলো বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ আইস এজের পর এই উত্তর আমেরিকার যে ঘোড়াগুলো থাকে এই উত্তর আমেরিকার ঘোড়াগুলো এক্সটিংক্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার উৎপত্তি স্থল হিসেবে ইউরেশিয়াতে হাইরাকোথেরিয়াম এবং ইওহিপ্পাস হচ্ছে উত্তর আমেরিকায় তাদের জীবাশ্ম পাওয়া যাচ্ছে। তবে হাইরাকোথেরিয়াম কম্পারেটিভলি ইওহিপ্পাসের থেকে আদিম, কারণ তার দ্বিতীয় প্রিমোলারটি বেশি সিম্পল। ঘোড়ার প্রত্নতাত্ত্বিক অগ্রগমন বা প্যালিওন্টোলজিক্যাল প্রসেশন অফ হর্স। প্যালিওসিন কাল স্তরে 5 আঙ্গুল বিশিষ্ট সম্ভবত কন্ডাইলার্থ পূর্বপুরুষ থেকে ঘোড়ার বিকাশ লাভ ঘটেছে বলে ধরা হয়। এটি হচ্ছে কন্ডাইলার্থ, যেটা পেন্টাডাক্টাইল একটা অ্যানিমেল, 5 আঙ্গুল বিশিষ্ট একটি অ্যানিমেল। এখান থেকে ঘোড়ার মানে পূর্বপুরুষের উৎপত্তি হয়েছে বলে বিজ্ঞানীরা ধরছেন। আদি ঘোড়া ইওহিপ্পাস হতে আধুনিক ঘোড়া ইকুসের একটি অগ্রগমন ছক আমরা পাশে দেখতে পাচ্ছি। এই হচ্ছে হাইরাকোথেরিয়াম বা ইওহিপ্পাস অনেক আগে ইওসিন যুগে, এখন থেকে দেখো এখানে 55.8 মিলিয়ন ইয়ার্স এগো, দ্যাট মিনস 5.5 কোটি বছর আগে এই হাইরাকোথেরিয়াম বা ইওহিপ্পাস থেকে অরোহিপ্পাস থেকে মেজোহিপ্পাস, মায়োহিপ্পাস থেকে প্যারাহিপ্পাস, মেরিচিপ্পাস থেকে প্লায়োহিপ্পাস এবং ইকিউস। এই যে হলুদ দাগাঙ্কিত রেখাটি, এটি হচ্ছে তার মেইন বংশধর, অর্থাৎ পূর্বপুরুষ থেকে এটি হচ্ছে উত্তর পুরুষের সৃষ্টি, অর্থাৎ ইওহিপ্পাস বা হাইরাকোথেরিয়াম থেকে আস্তে আস্তে ইকিউসের সৃষ্টি। এছাড়া আমরা বেশ কিছু পার্শ্ব লাইন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে পার্শ্ব লাইন, যেগুলো ইয়েলো চিহ্নিত নয়, হোয়াইট করে দেওয়া আছে। এগুলো পরবর্তীতে মূল ধারার সাথে মিলিত হতে পারেনি, এগুলো পরবর্তীতে বিলুপ্ত হয়ে গেছে, অভিযোজন করতে পারেনি। তো যাই হোক, আমরা বেশ কয়েকটি অবস্থা দেখতে পাচ্ছি, পর্যায় দেখতে পাচ্ছি। ইওহিপ্পাস বা হাইরাকোথেরিয়াম থেকে অরোহিপ্পাস থেকে অলিগোসিন পিরিয়ডে মেজোহিপ্পাস এবং মায়োহিপ্পাস, এরপরে মায়োসিন পিরিয়ডে প্যারাহিপ্পাস এবং মেরিচিপ্পাস, এরপরে প্লায়োসিন পিরিয়ডে প্লায়োহিপ্পাস এবং পরবর্তীতে প্লিস্টোসিন যুগে ইকিউস এর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এরকম বেশ কিছু পর্যায়, বেশ কিছু পূর্বপুরুষ থেকে আমরা আধুনিক ঘোড়ার উৎপত্তি পরবর্তীতে বা পরবর্তী স্লাইড গুলোতে আরো আলোচনা করব। আদি ঘোড়া ইওহিপ্পাস থেকে আধুনিক ঘোড়া ইকিউস পর্যন্ত ঘোড়ার জীবাশ্মগুলি পর্যায়ক্রমিক ও যুগভিত্তিক বর্ণনা করা হলো। ইওসিন যুগের ঘোড়ার মূলত ইওহিপ্পাস, অরোহিপ্পাস, এপিহিপ্পাস। আমরা প্রথমে ইওহিপ্পাস দেখতে পাচ্ছি। এটি দেখতে পাচ্ছ উচ্চতা প্রায় দেয়া আছে 12 থেকে 14 ইঞ্চি, অর্থাৎ মোটামুটি ভাবে 12 ইঞ্চি উচ্চতার একটি ঘোড়া, যাকে বলা হচ্ছে ডন হর্স, যার অগ্রপদে
ডিজিট হচ্ছে 4টি, কিন্তু পশ্চাৎপদে 3টি। একেবারে ছোট একটি একটি অবস্থা বা ছোট একটি আকৃতি। তো ইওহিপ্পাস লোয়ার ইওসিন অর্থাৎ এখন থেকে 54 মিলিয়ন বছর আগে উত্তর আমেরিকায় প্রাপ্ত ঘোড়ার প্রথম জীবাশ্ম পূর্বপুরুষ প্রফেসর মার্শ এর নামকরণ করেন ইওহিপ্পাস, দ্যাট মিনস এর নামকরণ করেন ডন হর্স। 12 ইঞ্চি উচ্চতা, আলনা এবং ফিবুলা সুগঠিত ছিল এবং যথাক্রমে রেডিয়াস ও টিবিয়া থেকে পৃথক ছিল। সামনের পায়ে 4টি আঙ্গুল 2, 3, 4 ও 5 এবং পিছনের পায়ে কার্যকরী 3টি আঙ্গুল 2, 3 ও 4 ছিল। আঙ্গুলগুলো ছিল ক্ষুরাকৃতি, নখরযুক্ত। 44টি দাঁত ছিল, আদিম স্তন্যপায়ীর দন্তবিন্যাসের ন্যায়। ডায়াস্টেমার অর্থাৎ যে ইন্টার ডেন্টাল স্পেস, একটি স্পেসের উপস্থিতি ছিল, এবার স্পেসের সৃষ্টির শুরুর উপস্থিতি ছিল। সকল মোলারের সাথে বৈসাদৃশ্যপূর্ণ ছিল। দাঁত ছিল নিচু ক্রাউনযুক্ত এবং এর খাবারের টাইপ ছিল ব্রাউজিং প্রকৃতির। লেজ খাটো ছিল। এটা হচ্ছে ইওহিপ্পাস, এখন থেকে 55 মিলিয়ন বছর পূর্বের ঘোড়ার একেবারে উত্তর আমেরিকার পূর্বপুরুষ। ইওহিপ্পাসের পরে আমরা আসবো অরোহিপ্পাসের ক্ষেত্রে। ইওসিন যুগে ইউরোপের লন্ডন ক্লে থেকে হাইরাকোথেরেমি, যেটার কথা আমরা এর আগের স্লাইডে বলেছি, অরোহিপ্পাস হচ্ছে ইওহিপ্পাসের থেকে আকৃতিতে কিছুটা বড় এবং এটি মিডিল ইওসিনে প্রাণী ছিল। এর উচ্চতা ছিল 13.5 ইঞ্চি। ইওহিপ্পাসের ছিল 12 ইঞ্চি আর এটির উচ্চতা ছিল 13.5 ইঞ্চি। অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 3টি আঙ্গুল ছিল। পশ্চাৎপদের প্রথম ও পঞ্চম আঙ্গুলের চিহ্ন হারিয়ে গেল। মধ্য আঙ্গুলের আকার বৃদ্ধি পেতে থাকে ও পার্শ্বীয় আঙ্গুল হ্রাস পেতে থাকে। শেষ অর্থাৎ চতুর্থ প্রিমোলার দাঁত গঠন ও ধরনে মোলার দাঁতে রূপান্তরের পথে, অর্থাৎ মোলারিফিকেশন এর শুরু, অর্থাৎ প্রিমোলারের লাস্ট যে প্রিমোলারটি অর্থাৎ ফোর্থ প্রিমোলারটি মোলারের দিকে মানে টেন্ডস টু মোলার, অর্থাৎ মোলারের গঠনের হতে থাকে, কিন্তু তার খাবারের টাইপ ছিল ব্রাউজার প্রকৃতির। অরোহিপ্পাসের পরে আসবে এপিহিপ্পাস, যেটি অরোহিপ্পাসের থেকে আকৃতিতে কিছুটা বড়, যেটি আপার ইওসিন পিরিয়ডে পূর্ব অবস্থা থেকে অধিক উন্নত, আকারে বড়, তৃতীয় চতুর্থ প্রিমোলার দাঁত মোলার দাঁতে পরিণত। এটাতে ছিল, অরোহিপ্পাসে ছিল ফোর্থ প্রিমোলার, আর এপিহিপ্পাসে এসে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় চতুর্থ অর্থাৎ থার্ড এবং ফোর্থ, অর্থাৎ এখানে একটি দাঁত, একটি প্রিমোলার দাঁত মোলারিফিকেশন হচ্ছে, আর এখানে দুটি দাঁত থার্ড এবং ফোর্থ প্রিমোলার মোলার দাঁতে পরিণত হচ্ছে। ব্রাউজার প্রকৃতির, অগ্রপদে একই আঙ্গুলের সংখ্যা এবং পশ্চাৎপদে 3টি আঙ্গুল থাকলেও মধ্য আঙ্গুলটি আগের তুলনায় প্রকট হতে থাকে, অর্থাৎ আরো একটু মোটা হতে থাকে দেহের ভার বহন করার কারণে। তাহলে আমরা 3টি দেখলাম, ইওহিপ্পাস, অরোহিপ্পাস এবং এপিহিপ্পাস। এরপরে যে যুগ অলিগোসিন যুগের ঘোড়ার মধ্যে আমরা দেখতে পাবো মেজোহিপ্পাস এবং মায়োহিপ্পাস, যেগুলো এপিহিপ্পাস থেকে সরাসরি উদ্ভূত। মেজোহিপ্পাস, মেজো মিন্স মিডল, এটাকে সেকেন্ড হর্স বলা হয়ে থাকে। মেজোহিপ্পাস দেখতে পাচ্ছ এর অগ্রপদ এবং পশ্চাৎপদ দুটি, তার ডিজিট 3টি, কিন্তু থার্ড যে ডিজিট বা মধ্য যে ডিজিট, এই ডিজিটের আকৃতি আরো বেশি প্রকট হয়ে গেছে, আরো বেশি বড় হয়ে গেছে। এই হচ্ছে তার পদের অবস্থা, যেখানে এই থার্ড ডিজিট তার শরীরের ভার বহন করত। আকৃতিতেও অনেক বড় হয়ে গেল ইওহিপ্পাসের তুলনায়। আর্লি ও মিডিল অলিগোসিন যুগে মেজোহিপ্পাসের পর্যাপ্ত জীবাশ্ম পাওয়া গেছে। এর উচ্চতা 24 ইঞ্চি, আকারে নেগড়ে বাঘের অনুরূপ, মাথাটা ইকিউসের মতো অর্থাৎ আধুনিক ঘোড়ার মতো, গলা ছোট, কম নমনীয়, পা লম্বা এবং সরু, বিশেষ করে দ্রুত দৌড়ানোর জন্য পা লম্বা হতে থাকলো। অগ্রপদ ও পশ্চাৎপদ উভয় পায়ে 3টি করে কার্যক্ষম বা ফাংশনাল আঙ্গুলের উপস্থিতি ছিল, তবে মধ্য আঙ্গুল ইওসিন যুগের ঘোড়ার তুলনায় বড় ছিল, যদিও অগ্রপদে পঞ্চম আঙ্গুলটির চিহ্নরূপে অতি ক্ষুদ্র অস্থিচক্লা বা স্প্লিন্ট বোনের উপস্থিতি ছিল। 3টি প্রিমোলার আমরা এপিহিপ্পাস পর্যন্ত দেখতে পেয়েছিলাম, থার্ড এবং ফোর্থ
প্রিমোলার মোলারিফিকেশন হচ্ছে এখানে আরেকটু বেশি, অর্থাৎ 2, 3 এবং 4, অর্থাৎ সেকেন্ড, থার্ড এবং ফোর্থ প্রিমোলার মোলারিফিকেশন হচ্ছে। এখানে দাঁত নিম্ন ক্রাউনযুক্ত ব্রাউজিং প্রকৃতির, এখনো তারা গ্রেজিং প্রকৃতির হয়নি, টেন্ডস টু গ্রেজিং প্রকৃতি, অর্থাৎ গ্রেজিং প্রকৃতির দিকে যাচ্ছে। মেজোহিপ্পাসের পরবর্তীতে যে ঘোড়া অলিগোসিন পিরিয়ডে, সেটি হচ্ছে মায়োহিপ্পাস, যেটি প্রায় সব দিক দিয়েই মেজোহিপ্পাসের মতো, শুধু আকৃতিতে কিছুটা বড়। তাহলে অলিগোসিন যুগের ঘোড়া আমরা দেখতে পেলাম যারা এপিহিপ্পাস থেকে সৃষ্টি, একটি হচ্ছে মেজোহিপ্পাস এবং তার পরবর্তীতে ঘোড়া হলো মায়োহিপ্পাস। এর পরের যুগ মায়োসিন যুগের ঘোড়া, যারা অল আর 3 টোড, যারা সবাই 3 আঙ্গুল বিশিষ্ট ঘোড়া, মূলত প্যারাহিপ্পাস, মেরিচিপ্পাস ও প্রোটোহিপ্পাস এই যুগের ঘোড়া। প্যারাহিপ্পাস মায়োহিপ্পাস হতে আর্লি মায়োসিন যুগে সৃষ্টি হয়েছিল। ব্রাউজিং হলেও চিক দাঁত সমূহ, অর্থাৎ মোলার এবং প্রিমোলার অধিক পেশন উপযোগী ও আধুনিক ঘোড়ার দাঁতের ন্যায় হতে লাগলো। দাঁতের এনামেলের উপরে সিমেন্টের স্তর জমা হতে লাগলো। এর পরের যে ঘোড়াটি সেটা মেরিচিপ্পাস, এটি মধ্য মায়োসিনে আবির্ভাব, দেখতে পাচ্ছ আকৃতিতে বেশ উঁচু হয়ে গেছে। এটি রুমিন্যান্ট হর্স বা জাবর কটা ঘোড়া, যেখানে আমরা দেখতে পাচ্ছি তার থার্ড টোটি আরো বেশি প্রকট হয়ে যায়। যদিও তার 3টি টো থাকে, তারপরেও মিডিল টোটি অনেক বেশি কার্যক্ষম, অনেক বেশি প্রকট হয়ে যায়। তার মাজেল বা তার দেখতে পাচ্ছ করটি লম্বা হয়ে যায়। তো মেরিচিপ্পাসের মাজেল লম্বা হতে থাকলো এবং চোয়াল গভীর হতে থাকলো। দুধের দাঁতগুলো খাটো মুকুটযুক্ত ও সিমেন্ট শূন্য ছিল, কিন্তু স্থায়ী দাঁত যখন আসলো, পার্মানেন্ট টিথ, কিছুটা লম্বা মুকুটযুক্ত এবং সিমেন্ট সম্পন্ন হলো, দ্যাট মিনস যেটা গ্রেজিং প্রকৃতির। টাট্টু অর্থাৎ ছোট ঘোড়াকে বলা হয় টাট্টু, এর উচ্চতা হলো 40 ইঞ্চি, অর্থাৎ টাট্টু ঘোড়ার ন্যায় এর উচ্চতা ছিল 40 ইঞ্চি। পা 3 আঙ্গুল বিশিষ্ট হলেও কেন্দ্রীয় আঙ্গুলটি কার্যক্ষম এবং ঘোড়ার ন্যায় একটি বড় অবতল খুর দ্বারা আবৃত হলো, অর্থাৎ এটা হুভড হয়ে পড়লো। পার্শ্বীয় আঙ্গুলগুলো খাটো হয়ে হলো। আলনা রেডিয়াসের সাথে যুক্ত হয়েছিল। ফিবুলা খুব সংক্ষিপ্ত হয়ে টিবিয়ার মাথায় যুক্ত ছিল, অর্থাৎ আলনা এবং রেডিয়াস মিলে একটি একক বোনের মতো গঠন করলো। আর টিবিয়ার মাথায়, পশ্চাৎ পদের টিবিয়ার মাথায় ফিবুলা সংক্ষিপ্ত হয়ে, খুব সংক্ষিপ্ত হয়ে যুক্ত ছিল। এ সমস্ত পরিবর্তন শক্ত ভূমিতে দ্রুত দৌড়ানোর জন্য, অর্থাৎ রানিং উপযোগী অবস্থায় আসার জন্য মেরিচিপ্পাসের এরকম গঠন হতে থাকলো। মেরিচিপ্পাসের পরে হচ্ছে প্রোটোহিপ্পাস, এটি লেট মায়োসিনে, যেটি মেরিচিপ্পাস হতে উদ্ভব। পূর্ব অবস্থার তুলনায় কিছুটা উন্নত ছিল। দুধের দাঁত ও স্থায়ী দাঁত উভয়ই লম্বা মুকুট সম্বলিত এবং সিমেন্ট যুক্ত ছিল, অর্থাৎ গ্রেজিং প্রকৃতির ছিল। তাহলে আমরা প্রথমে আলোচনা করেছিলাম ইওসিন যুগের ঘোড়া, এরপরে অলিগোসিন যুগের ঘোড়া এবং এরপরে মায়োসিন যুগের ঘোড়া। মায়োসিন যুগের ঘোড়ার ভিতরে আমরা দেখতে পেলাম 3টি স্তর, প্যারাহিপ্পাস, মেরিচিপ্পাস এবং প্রোটোহিপ্পাস। এর ভিতরে মেরিচিপ্পাসটিকে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, যার উচ্চতা ছিল 40 ইঞ্চি এবং ভূমিতে দ্রুত দৌড়ানোর জন্য তার পায়ের বেশ কিছু পরিবর্তন হতে থাকলো। আমরা মায়োসিন যুগের পার্শ্বধারা দেখতে পাবো, অর্থাৎ সেই যুগে বেশ কিছু পার্শ্বধারার সৃষ্টি হলো, অর্থাৎ অন্য লাইনে কিছু ঘোড়ার উৎপত্তি হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেগুলো অভিযোজন ক্ষম না হওয়ার কারণে বিলুপ্ত হয়ে যায়। এর ভিতরে ছিল অ্যাঙ্কিথেরিয়াম, হাইপোহিপ্পাস ও আর্কিওহিপ্পাস। অ্যাঙ্কিথেরিয়াম মায়োহিপ্পাস থেকে উদ্ভূত হয়েছিল ও আকারে এর তুলনায় একটু বড় ছিল। এরা মায়োসিনের শেষার্ধে বিলুপ্ত হয়ে যায়। হাইপোহিপ্পাস মধ্য মায়োসিনে উদ্ভূত হয়েছিল। এরা অ্যাঙ্কিথেরিয়াম থেকে আকারে বড় ও 3 আঙ্গুল বিশিষ্ট ছিল। মায়োসিনের শেষার্ধে এরা বিলুপ্ত হয়ে যায়। আমরা এখানে ঘোড়ার সেই লাইনটিকে বা সেই ফাইলোজেনেটিক ট্রিটাকে আবার একটু দেখি। এই হচ্ছে র্যাকোথেরিয়াম বা ইওহিপ্পাসের সে আদিম পূর্বপুরুষ। সেখান থেকে অরোহিপ্পাস, অরোহিপ্পাসের পরে এপিহিপ্পাস, এগুলো হচ্ছে ইওসিন যুগের।
এরপরে হচ্ছে মেজোহিপ্পাস, মায়োহিপ্পাস, এগুলো হচ্ছে অলিগোসিন পিরিয়ডের। এরপরে মায়োসিন পিরিয়ডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মূল লাইনটি হচ্ছে মায়োহিপ্পাস থেকে প্যারাহিপ্পাস, এবং তারপরে মেরিচিপ্পাস, এবং মেরিচিপ্পাস থেকে পরবর্তীতে প্লায়োসিন যুগে প্লায়োহিপ্পাস, প্লায়োহিপ্পাস থেকে ইকিউস। এখানে আমরা মায়োসিন পিরিয়ডের পার্শ্বধারার কথা বলেছিলাম, এইখানে বলেছি অ্যাঙ্কিথেরিয়াম, এই যে অ্যাঙ্কিথেরিয়াম এবং হাইপোহিপ্পাস এবং আর্কিওহিপ্পাস সবগুলো কিন্তু পার্শ্বধারা, এবং এগুলো থেকে পরবর্তীতে আর কোনো কানেকশন আসেনি, এবং এগুলো পরবর্তীতে অভিযোজন ক্ষমতা না হওয়ার কারণে বিলুপ্ত হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে মায়োসিন পিরিয়ডের ঘোড়ার কথা আমরা বললাম। মূল ঘোড়াটি আমরা দেখতে পাচ্ছি মেরিচিপ্পাস, মেরিচিপ্পাস থেকে পরবর্তীতে আসছে প্লায়োহিপ্পাস, যেটা প্লায়োসিন যুগে, যেটা আমরা এর পরবর্তী স্লাইডে আলোচনা করব। তো যাই হোক, আমরা আবার আলোচনা করছি, আবার রিক্যাপ করছি যে ইওহিপ্পাস কিংবা হাইরাকোথেরিয়াম থেকে অরোহিপ্পাস, অরোহিপ্পাস থেকে এপিহিপ্পাস, এপিহিপ্পাস থেকে মেজোহিপ্পাস, মেজোহিপ্পাস থেকে মায়োহিপ্পাস, মায়োহিপ্পাস থেকে প্যারাহিপ্পাস, এরপরে মেরিচিপ্পাস, এরপরে প্লায়োহিপ্পাস এবং ইকিউস। প্লায়োসিন যুগের ঘোড়া, প্লায়োসিন যুগের মূল ঘোড়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্লায়োহিপ্পাস। এছাড়াও তার আরো বেশ কিছু ঘোড়ার উপস্থিতি আমরা এই যুগে দেখতে পাবো। 6টি সুনির্দিষ্ট প্রজাতিতে বিভক্ত হয়ে পড়ে এই এই যুগের ঘোড়া, যার অধিকাংশ ছিল 3 আঙ্গুল বিশিষ্ট, যেমন হিপ্পারিয়ন, নিও হিপ্পারিয়ন এবং নান্নিপাস। হিপ্পারিয়নের দাঁত সোজা এবং উচ্চতায় 40 ইঞ্চি ছিল। মেরিচিপ্পাসের ন্যায় পায়ের পার্শ্বীয় আঙ্গুলগুলোর অবস্থান ছিল, পরিভ্রমণ ক্ষমতা ছিল ব্যাপক। এ আলাস্কা ও সাইবেরিয়ার ল্যান্ড ব্রিজ হয়ে নিউ ওয়ার্ল্ড থেকে ওল্ড ওয়ার্ল্ডে অর্থাৎ এশিয়া এবং ইউরোপে ব্যাপকভাবে বিস্তার ঘটায়। প্লায়োসিন যুগে আফ্রিকায় হিপ্পারিয়ন থেকে স্টাইলো হিপ্পারিয়ন আত্মপ্রকাশ করে এবং প্লিস্টোসিন যুগে জেব্রার পূর্বপুরুষের সাথে বসবাস করত। তারা নিকট অতীতে বিলুপ্ত হয়ে যায় এবং এরাই ছিল শেষ 3 আঙ্গুল বিশিষ্ট ঘোড়ার পূর্বপুরুষ। তাহলে হিপ্পারিয়নের পরে আসবে নিও হিপ্পারিয়ন ও নান্নিপাস। এদের দাঁত ভিতরের দিকে বাঁকা হতে লাগলো। মেরিচিপ্পাসের ন্যায় পায়ের পার্শ্বীয় আঙ্গুলগুলোর অবস্থান ছিল। নিও হিপ্পারিয়ন ছিল কাউপনি, অর্থাৎ এই টাট্টু ঘোড়ার মতো আকৃতির, এবং নান্নিপাস আরেকটু ছোট পিগমি আকৃতির বা খর্বাকার বা ক্ষুদ্রাকার ঘোড়া। নিও হিপ্পারিয়ন লেট প্লায়োসিনে, নান্নিপাস আর্লি প্লায়োসিনে বিলুপ্ত হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টি ঘোড়ার উপস্থিতি, হিপ্পারিয়ন, নিও হিপ্পারিয়ন এবং নান্নিপাস, যেগুলো সবগুলো 3 আঙ্গুল বিশিষ্ট ছিল। এছাড়া ওই যুগে ক্যালিপ্পাস নামে আরেকটি ঘোড়া ছিল, যেটি মেরিচিপ্পাস থেকে উদ্ভূত, লেট মায়োসিন থেকে আর্লি প্লায়োসিন পর্যন্ত বেঁচে ছিল। এরাও খুব ছোট ছিল, দ্যাট মিনস পিগমি আকৃতির ছিল। সবগুলোই ছিল 3 টোড এবং গ্রেজার প্রকৃতির। আমরা আবার সেই লাইনটি দেখতে পাচ্ছি, হাইরাকোথেরিয়াম কিংবা ইওহিপ্পাস থেকে অরোহিপ্পাস, মেজোহিপ্পাস, মেজোহিপ্পাস থেকে মায়োহিপ্পাস, প্যারাহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং ইকিউস। এর পার্শ্বধারা এখানে দেখতে পাচ্ছ এপিহিপ্পাস। এপাশে আমরা মায়োসিন যুগে বেশ কিছু পার্শ্ব ধারার ঘোড়া দেখতে পেয়েছি, যেমন অ্যাঙ্কিথেরিয়াম, হাইপোহিপ্পাস, আর্কিওহিপ্পাস। প্লায়োসিন যুগের যে ঘোড়াগুলোর কথা মাত্র বললাম, হিপ্পারিয়ন, নিও হিপ্পারিয়ন, নান্নিপাস এবং ক্যালিপ্পাস। প্লায়োসিন যুগের পরবর্তীতে প্লিস্টোসিন যুগের একটি পার্শ্বধারার ঘোড়া আমরা দেখতে পারবো, হিপ্পিডিয়ন, এবং আরেকটি দেখতে পাবো আমরা প্লেসিওহিপ্পাস। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আরেকটি ঘোড়ার পূর্বপুরুষ হচ্ছে, সেটা হচ্ছে প্লায়োহিপ্পাস, যেটাকে ফার্স্ট ওয়ান টোড হর্স, অর্থাৎ প্রথম 1 আঙ্গুল বিশিষ্ট, 1 টো বিশিষ্ট ঘোড়া, যেটি প্লায়োহিপ্পাস। লেট মায়োসিনে মেরিচিপ্পাস হতে উদ্ভূত অক্ষিকোটরের সম্মুখ ভাগে একটি অদ্ভুত গর্ত, একটি পিকুলিয়ার তার একটি গর্তের উপস্থিতি আছে, এবং আধুনিক ঘোড়ার ন্যায় তার দাঁত এর উপস্থিতি আমরা দেখতে পাবো। কাঁধ পর্যন্ত তার উচ্চতা হচ্ছে 40 ইঞ্চি। তো প্লায়োহিপ্পাস, দিস ইজ প্লায়োহিপ্পাস, যেটি ফার্স্ট ওয়ান টোড হর্স।
এছাড়াও প্লেসিহিপ্পাস লেট প্লায়োসিনে আবির্ভাব, আকারে আরবীয় ঘোড়ার মতো হলেও বাহুগুলো ছিল ছোট, বাহুতে একটি মাত্র আঙ্গুল, কোনো পার্শ্বীয় আঙ্গুলের চিহ্ন নেই, দাঁত অনেক উন্নত ও মাথার খুলি ঘোড়ার ন্যায়। প্লায়োসিন যুগে দক্ষিণ আমেরিকায় হিপ্পিডিয়ন, এই যে তোমাদেরকে বললাম হিপ্পিডিয়ন নামক একটি বিশেষ অশ্ব জীবাশ্ম আবিষ্কৃত হয়, যা সম্ভবত প্রোটোহিপ্পাস থেকে উদ্ভূত। এটি এক আঙ্গুল বিশিষ্ট, 50 ইঞ্চি উচ্চতা, বাহুগুলো খাটো মজবুত ছিল। প্লিস্টোসিন সময়ের পরে হিপ্পিডিয়ন অনহিপ্পোডিয়ামে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায়। প্লাহিপ্পাস, প্লেসিপ্পাস এবং হিপ্পিডিয়ন, হিপ্পিডিয়ন থেকে অনহিপ্পিডিয়ামের লাইনটি আমরা দেখলাম। আমরা আবার দেখি হাইরাকোথেরিয়াম, অরোহিপ্পাস, এপিহিপ্পাস, মেজোহিপ্পাস, মায়োহিপ্পাস, প্যারাহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং ইকিউস। আমরা হিকম্যান প্রণীত 1993-তে এই ফাইলোজেনেটিক হর্সের ফাইলোজেনেটিক ট্রিটি দেখব, যেটি হাইরাকোথেরিয়াম, ইওহিপ্পাস থেকে অরোহিপ্পাস, অরোহিপ্পাস থেকে মেজোহিপ্পাস, মায়োহিপ্পাস, প্যারাহিপ্পাস, মেরিচিপ্পাস, মেরিহিপ্পাস থেকে প্লায়োহিপ্পাস এবং পরবর্তীতে ইকিউস। ইওসিন পিরিয়ডে হাইরাকোথেরিয়াম বা ইওহিপ্পাস, অরোহিপ্পাস এবং এটি পার্শ্ব দ্বারা এপিহিপ্পাস। অলিগোসিন পিরিয়ডে মেজোহিপ্পাস, মায়োহিপ্পাস, মায়োসিন পিরিয়ডে প্যারাহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োসিন পিরিয়ডে প্লায়োহিপ্পাস এবং পরবর্তীতে লেট প্লায়োসিন এবং আর্লি প্লিস্টোসিনে ইকিউস। ইকিউস হচ্ছে আধুনিক ঘোড়া। ইকিউস মডার্ন হর্স, অশ্ব বিবর্তনের শেষ অবস্থা। উত্তর আমেরিকা, ইউরেশিয়ায় আপার প্লায়োসিন স্তরে এদের প্রথম দেখা যায়। প্লায়োহিপ্পাস থেকে এদের উদ্ভব হয়েছিল, বাহুগুলো এক আঙ্গুল বিশিষ্ট। আমরা এর কথা বলেছি, ক্যানন বোন এর রূপ গঠন করেছিল, আমরা ক্যানন বোনের কথা দেখে এসেছি। দাঁত লম্বা, স্তম্ভাকার ও ক্রাউন যুক্ত, অর্থাৎ এরা গ্রেজিং টাইপ। উচ্চতা 60 ইঞ্চি দেখব। প্লিস্টোসিন যুগ, লেট প্লায়োসিন ও প্লিস্টোসিনে ইকিউস উত্তর আমেরিকা থেকে ইউরেশিয়া এবং দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ইউরেশিয়া থেকে আফ্রিকায় তারা মাইগ্রেট করে বা পরিযান ঘটায়। অন্যদিকে উত্তর আমেরিকায় যে ইকিউস গুলো থেকে যায় সেগুলো বরফ যুগের পর সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ উত্তর আমেরিকায় ইকিউস আর ইকিউস পরবর্তীতে তার বংশধর বা পরবর্তীতে আর সেখানে অ্যালাইভ করে না, এক্সটিংক্ট হয়ে যায়। তো আমরা এই যে ঘোড়ার পূর্বপুরুষ থেকে একেবারে ছোট ঘোড়া, 12 ইঞ্চি উচ্চতার বিড়াল আকৃতির ঘোড়া থেকে আজকে 6 ফিটেরও অধিক উচ্চতার ঘোড়ার একটি ধারাবাহিক বিভিন্ন পর্যায় দেখতে পেলাম। হর্স এভলিউশনের টাইমলাইনটি একটু দেখে নাও। হাইরাকোথেরিয়াম এখন থেকে 55 মিলিয়ন বছর আগে তার যাত্রা শুরু। এরপর মেজোহিপ্পাস 40 মিলিয়ন বছর আগে, মায়োহিপ্পাস 30 মিলিয়ন বছর আগে, এখান থেকে মেরিচিপ্পাস 20 মিলিয়ন বছর আগে, প্লায়োহিপ্পাস 10 মিলিয়ন বছর আগে, ইকিউস 4 মিলিয়ন বছর আগে। এখানে বড় বড় বা প্রধান প্রধান বিবর্তনিক পর্যায়গুলো আমরা দেখতে পাচ্ছি। ইওহিপ্পাস, মেজোহিপ্পাস, মেরিচিপ্পাস, এরপরে প্লায়োহিপ্পাস এবং সর্বশেষ হচ্ছে ইকিউস। জীবাশ্ম গবেষণা হতে দেখা যায় ঘোড়ার জাতিজনী সম্পূর্ণ হতে সময় লেগেছে প্রায় 6 কোটি বছর। দাঁতের মোলারিফিকেশন হয়েছে, অর্থাৎ প্রিমোলার দাঁত মোলারের সদৃশ্য, মোলারের মতো হয়ে গেছে। ফলে খাদ্যাভ্যাস ব্রাজিং প্রকৃতি থেকে গ্রেজিং প্রকৃতির হয়েছে। শত্রুর হাত থেকে বাঁচার জন্য দ্রুত গতির সহায়ক এক খুঁড়িও পায়ের অর্থাৎ তার ওয়ান টোড পায়ের সৃষ্টি হয়েছে। দৈহিক আকৃতিও বৃদ্ধি পেয়েছে এবং করটিও বৃদ্ধি পেয়েছে, ফলে তার বুদ্ধিমত্তা এবং তার স্পিড বৃদ্ধি পেয়েছে। ঘোড়ার ক্রমবিকাশ ধারাবাহিক ও অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস একটি প্রসেসের মাধ্যমে হয়েছে। এখানে বহুমুখী পার্শ্ব শাখাও দেখা যায়, যারা অভিযোজনক্ষম না হয় বিলুপ্ত হয়ে গেছে। তাহলে আমরা মোটামুটি ভাবে ঘোড়ার একটি বিবর্তনিক ইতিহাস বা প্রত্নতাত্ত্বিক ইতিহাস বা একটি প্যালিওন্টোলজিক্যাল হিস্টোরি